দৃঢ়তা মিষ্টিদের বাসার মধ্যে সোফায় বসেছিল। বসে কিছু কথা ভাবছিল, এমন সময় হঠাৎ করে কলিং বেল বেজে ওঠে। দৃঢ়তা গিয়ে দরজাটা খুলে দিতেই দেখতে পায় ললিতা চৌধুরীকে। অবাক স্বরে বলে ওঠে, আপনি? হ্যাঁ, আমি, তোমার সাথে কিছু জরুরি কথা আছে। ভেতরে আসতে বলবে না? দৃঢ়তা বলে, জি, আসুন। কি বলবেন, বলুন। ললিতা চৌধুরী ভেতরে প্রবেশ করে কাঁদো কাঁদো সুরে বলেন, তুমি চলে আসার পর আমার সংসারটা পুরো ভেসে গেছে দৃঢ়তা। তুমি সত্যিই আমাদের পরিবারের জন্য সেরা ছিলে। তুমি চলে আসার পর সব এলোমেলো হয়ে গেছে। জানি না কোন কুক্ষণে আম্মা ওই মোহনা মেয়েটাকে আমাদের বাড়ির বউ করে এনেছিল। ও আমাদের হারমাস একদম জ্বালিয়ে খেয়ে নিচ্ছে। আমার ছেলেটাও ওর সাথে সুখী না। আমার ছেলেটাকে কি পরিমাণ মানসিক টর্চার করেছে তা বলার বাইরে। দৃঢ়তা শক্ত কণ্ঠে বলে, এসব আপনাদের পারিবারিক ব্যাপার, আপনারাই সামলে নিন। আমাকে এসব কেন বলছেন? ললিতা চৌধুরী অপমান বোধ করেন। তবুও শান্ত থেকে বলেন, আমি জানি তুমি ভীষণ রেগে যাচ্ছ। আর তোমার রাগ করাটাই স্বাভাবিক, কিন্তু ভুল ভাবছেন আপনি। আমি রাগ করছি না। যা সত্য তাই বলছি। আপনি বোধহয় এখানে আমাকে আপনাদের পারিবারিক কেচ্ছা শোনাতে এসেছেন, কিন্তু আমি সেসব শুনতে আগ্রহী নই, সো এক্সকিউজ মি। আমি জানি তোমার সাথে আমরা সবাই অনেক অন্যায় করেছি। কিন্তু আমার ছেলে জাবির, ও সত্যি তোমায় ভালোবাসে। তাই আমি তোমার কাছে অনুরোধ করছি, তুমি দয়া করে ফিরে চলো আমাদের বাড়িতে। আমরা সবাই তোমাকে বাড়ির বউয়ের মর্যাদা দিয়ে ঘরে তুলব। না, ওই বাড়িতে আমি আর ফিরব না। আর না তো আমার আপনাদের দেয়া বউয়ের মর্যাদার প্রয়োজন। আমি এখন যেমন আছি তেমনই ভালো আছি। ওই বাড়ি থেকে বেরিয়ে আসার সময়ই আমি শপথ নিয়েছিলাম যে আর জীবনে ওই বাড়ির চৌকাঠ মারাব না। আমার সেই কথা আমি রাখব। বলেই দৃঢ়তা চলে আসতে নেয়। এমন সময় হঠাৎ করে ললিতা চৌধুরী তার পায়ের কাছে বসে পড়ে বলে, আমি তোমায় পায়ে পড়ছি। দৃঢ়তার মন হঠাৎ নরম হয় ললিতা চৌধুরীর এই আচরণে। সে ললিতা চৌধুরীকে পা থেকে টেনে তুলে বলে, ছি ছি, এসব কি করছেন আপনি? আপনি আমার গুরুজন। এভাবে পায়ে হাত দিচ্ছেন কেন? আমার কথাটা রাখো দৃঢ়তা মা। তোমার সাথে যা যা অন্যায় হয়েছে তা তো আমি বদলাতে পারবো না, কিন্তু। এমন সময় ললিতা চৌধুরীর ফোন বেজে ওঠে। জাবির ফোন করেছে। ললিতা চৌধুরী ফোনটা রিসিভ করতেই জাবির বলে ওঠে, তুমি দৃঢ়তার সাথে কথা বলেছ আম্মু? ও ফিরবে তো আবার? হ্যাঁ। মানে? ওহ, বুঝতে পেরেছি। ও রাজি হয়নি, তাই না? আম্মু, তুমি শুধু ওকে একবার হাসপাতালে আসতে বলো। আমি ওর সাথে শুধু একবার মুখোমুখি হয়ে কথা বলতে চাই। ওকে বলো, এরপর আর কখনো ওর মুখোমুখি হব না। ললিতা চৌধুরী ফোনটা রেখে আবারও দৃঢ়তার পায়ের কাছে বসতে যায়, তখন দৃঢ়তা তাকে আটকে বলে, আন্টি প্লিজ, এবার আমার খারাপ লাগছে। জাবির শুধু একবার তোমার সাথে দেখা করতে চায়। তুমি একটু চলো প্লিজ। এমন সময় মিষ্টিও সেখানে চলে আসে। দৃঢ়তা বলে, বেশ, চলুন। আমি যাচ্ছি। মিষ্টি দৃঢ়তাকে বলে, তুমি যা সিদ্ধান্ত নিচ্ছ ভেবেচিন্তে নিচ্ছ তো দৃঢ়তা? এনাদের অতীতের করা কর্মগুলোর পরেও তুমি এনাদের বিশ্বাস করতে চাও? দৃঢ়তা বলে, আপু, আমার মনে হচ্ছে ওনারা যথেষ্ট অনুতপ্ত। আর তাছাড়া উনি তো বেশি কিছু চাইছেন না, শুধু এটাই চাইছেন যে আমি যেন হাসপাতালে গিয়ে মিস্টার জাবির চৌধুরীর সাথে একবার কথা বলি। এটা কোন কঠিন ব্যাপার না আমার জন্য। আমি বরং গিয়ে কথা বলে আসি। বলেই দৃঢ়তা রওনা দেয় ললিতা চৌধুরীর সাথে। মিষ্টি ভাবে, দৃঢ়তা এটা কি করল? না জানি এনারা আবার হাসপাতালে নিয়ে গিয়ে কিভাবে ওর ব্রেন ওয়াশ করে। আমাকে কিছু করতে হবে। মিষ্টি এবার নিজের ফোন বের করে ইউভানের নাম্বারে একটা কল করে। ইউভান ফোনটা রিসিভ করতেই তাকে সব ঘটনা খুলে বলে। সব শুনে ইউভান বলে, ঠিক আছে, চিন্তা করবেন না আপু। আমি দেখছি কি করা যায়। মোহনা জাবিরকে তার খাবার ওষুধগুলো দিতে এসেছে। এদিকে জাবির মোহনাকে দেখেই রাগী স্বরে বলে ওঠে, আপনি কি করছেন এখানে? আপনাকে আমি বলেছি না আমার ত্রিসীমানায় না আসতে। মোহনা বলে, দেখুন, আমি নিজের ইচ্ছায় আসিনি। আপনার এই ওষুধগুলো দিতেই আসা। এগুলো খেয়ে নিন। খাবো না। আপনার হাতে ওষুধ খাওয়া মানে বিষ খাওয়ার সমান। এসব ওষুধ নিয়ে দূর হন আমার সামনে থেকে। এই যে শুনুন, একদম এসব ফালতু জেদ করবেন না। খেতে বলছি ভালোয় ভালোয় খেয়ে নিন। না হলে কিভাবে খাওয়াতে হয় সেটা আমার জানা আছে। খাবো না, দেখি আপনি কি করেন। মোহনার মাথায় জেদ চেপে যায়। সে জোরপূর্বক জাবিরের মুখে ওষুধ খাইয়ে দিতে যায়, এমন সময় দৃঢ়তা ললিতা চৌধুরীর সাথে সেখানে চলে আসে এবং মোহনাকে এভাবে দেখে বলে ওঠে, কি করছেন কি এটা আপনি? মোহনা থেমে গিয়ে পিছন ফিরে তাকায়। দৃঢ়তাকে দেখে অবাক হয়। দৃঢ়তা বলে ওঠে,
একজন অসুস্থ মানুষের সাথে কেউ এমন আচরণ করে? আপনার কি মিনিমাম সেন্সটুকুও নেই? ললিতা চৌধুরী এই সুযোগ বুঝে বলেন। তাহলেই বুঝতে পারছো তো দৃঢ়তা, এই মেয়েটা আমার অসুস্থ ছেলের সাথেই কেমন আচরণ করছে। তাহলে ও যখন সুস্থ ছিল তখন কিভাবে টর্চার করতো আমার ছেলের উপর? মোহনা বলে ওঠে। আমি ওনাকে ওষুধ খাওয়াচ্ছিলাম, উনি খেতে চাইছিল না আর তাই। দৃঢ়তা এগিয়ে গিয়ে বলে, এভাবে কেউ ওষুধ খাওয়ায়? ওষুধটা আমার হাতে দিন, আমি খাইয়ে দিচ্ছি। মোহনা কিছু বলতে যাবে তার আগেই জাবির বলে, হ্যাঁ, দৃঢ়তা, তুমি আমায় ওষুধ খাইয়ে দাও। তুমি না খাইয়ে দিলে আমি খাবো না। আর এখন আমি তোমাকে ছাড়া কাউকে ভরসাও করি না। মোহনা আর তাই কিছু বলল না, কারণ জাবিরের এখন ওষুধটা খাওয়া ভীষণ প্রয়োজন। দৃঢ়তাও অগত্যা জাবিরকে ওষুধটা খাইয়ে দিল। দৃশ্যটা দেখে মোহনার ভীষণ খারাপ লাগল। এদিকে ললিতা চৌধুরী মনে মনে বললেন, এই মোহনা এতদিন আমাদের অনেক জ্বালিয়েছে, এবার ওর জ্বলার পালা। দৃঢ়তা ওষুধটুকু খাইয়ে দিয়ে জাবিরের উদ্দেশ্যে বলে, এখন আপনার যা বলার জলদি বলুন, আমাকে আবার ফিরতে হবে। জাবির দৃঢ়তার হাত শক্ত করে চেপে ধরে বলে, ফিরবে মানে কি? কোথাও যাবে না তুমি। তোমাকে আমার সাথে ঢাকায় যেতে হবে। এসব কি বলছেন আপনি? আমি আপনার সাথে কোথাও যাব না। হাতটা ছাড়ুন আমায়। তোমায় যেতেই হবে, না হলে আমি। বলেই জাবির হসপিটাল বেডের সামনে থাকা একটা ধারালো কাঁচি হাতে তুলে নেয়। দৃঢ়তা বলে ওঠে, এটা কি করছেন? ফেলুন ওটা। না, তুমি আগে বলো আমার সাথে ঢাকায় ফিরবে। না হলে কিন্তু আমি নিজেকে এবার সত্যি শেষ করে দেব। আর তুমি জানো আমি কোন মজা করছি না। এর আগেও আমি বেলকনি থেকে ঝাঁপ দিয়েছিলাম, তাই এবারও নিজেকে শেষ করতে অসুবিধা হবে না। দৃঢ়তা কিছু বলছিল না। জাবির এবার কাঁচিটা দিয়ে হাতে সামান্য চাপ দিতেই রক্ত বের হতে শুরু করে, যা দেখে দৃঢ়তা ভয়ে ভয়ে বলে ওঠে, আমি আপনার সাথে ঢাকা ফিরে যেতে রাজি আছি। প্লিজ নিজের আর কোন ক্ষতি করবেন না। ইউভান কেবিনের বাইরে দাঁড়িয়ে ছিল। দৃঢ়তার বলা কথাটা শুনেই তার পা জোড়া থমকে গেল। দৃঢ়তা জাবিরের সাথেই কথা বলছিল, এমন সময় ইউভান এসে বলে, দৃঢ়তা তুমি এই ভুল করো না। এই লোকটার পাতা ফাঁদে পা দিও না, ওনার কথা শুনো না তুমি। এক্ষুনি আমার সাথে ফিরে চলো। বলেই ইউভান দৃঢ়তার হাত ধরে টানতে টানতে তাকে নিয়ে যেতে থাকে। জাবিরের হাতে ক্যানুলা লাগানো থাকায় সে উঠতেও পারে না। তাই সে ললিতা চৌধুরীকে ইশারা করে কিছু করার জন্য। ললিতা চৌধুরী ইউভানের পথ আটকে ধরে বলে, কি করছো তুমি? এভাবে ওকে নিয়ে যাচ্ছ কেন? ও তো আমাদের সাথে যেতে রাজি হয়েছে। চুপ করুন আপনি। আপনারা দৃঢ়তার সাথে যা যা অন্যায় করেছেন, তারপর কোন মুখে ওকে আবার ফিরিয়ে নিয়ে যেতে চান? আপনাদের কি মিনিমাম লজ্জাটুকু নেই? দৃঢ়তাকে নরম আর বোকাসোকা পেয়ে ওকে ব্যবহার করতে চান? এতই সহজ? এটা আর হবে না। এখন আমি আছি দৃঢ়তার সামনে ঢাল হয়ে দাঁড়ানোর জন্য। দৃঢ়তাকে এখন আর কোন অযৌক্তিক, ভুল সিদ্ধান্ত অন্তত আমি নিতে দেব না। খুব যে বড় বড় ফটর ফটর করছো, তা কিসের ভিত্তিতে? দৃঢ়তার সাথে কি সম্পর্ক তোমার? ইউভান এবার কিছুটা থমকে যায়। অতঃপর বলে, আমি ওর বন্ধু। একজন বন্ধুর থেকে একজন স্বামীর অধিকার বেশি। আমার ছেলে জাবির ওর স্বামী হয়। বুঝলে? স্বামী? কিসের স্বামী? যে নিজের বউ থাকতে আরেকটা মেয়ের সাথে। যাই হোক, এসব কথা আমি টানতে চাই না। দৃঢ়তা আপনাদের সাথে যাবে না, এটাই ফাইনাল। তুমি কোন অধিকারে ওকে নিয়ে যাচ্ছ, সেটা সময় হলেই জানতে পারবেন। বলেই ইউভান দৃঢ়তাকে নিজের সাথে নিয়ে যায়। এদিকে জাবির ফুঁসতে থাকে। মোহনা এসব ঘটনা দেখে স্বস্তির শ্বাস ফেলে বলে, যাই হোক, সব কিছু ঠিক হলো। ইউভান দৃঢ়তাকে হাসপাতালের বাইরে নিয়ে এসে রাগান্বিত স্বরে বলে, তুমি এত বোকা কেন দৃঢ়তা? ওই মহিলা আর জাবির তোমায় ম্যানুপুলেট করলো আর তুমিও গলে গেলে? এতটা বোকা কেউ কিভাবে হয়? এত সরল হলে জীবনটা কঠিন হয়ে যায়। তুমি ওনাদের আগের ব্যবহারগুলো কি ভুলে গেছো? সব জেনেও কিভাবে ওনাদের ভরসা করতে পারলে তুমি? দৃঢ়তা দীর্ঘ শ্বাস ফেলে বলে, আসলে মিস্টার জাবির অসুস্থ ছিল আর তাই। তুমি চুপ করো, ওই লোকটার জন্য তোমায় এত মায়া দেখাতে হবে না। অলরেডি ওনার জন্য অনেক করেছো, বিনিময়ে কি পেয়েছো? অপমান আর অবজ্ঞা ছাড়া। এবার অন্তত অন্যের কথা বাদ দিয়ে শুধু নিজের কথা ভাবো তুমি। নিজের জন্য বাঁচতে শেখো। দৃঢ়তা কিছু বলতে যাবে, এমন সময় হঠাৎ করে তার মাথা ঘুরে ওঠে। সে জ্ঞান হারিয়ে পড়ে যেতে নেবে, এমন সময় ইউভান দৃঢ়তাকে আগলে নেয়। ভয় পেয়ে বলে, কি হলো দৃঢ়তা? এই দৃঢ়তা, কথা বলছো না কেন? আমি কি ওকে একটু বেশিই বলে ফেললাম? চোখ খোলো। ওপেন দ্য আই। ইউভান দৃঢ়তাকে নিয়ে ভীষণ চিন্তায় পড়ে যায়। আর কোন উপায় না পেয়ে তাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার দৃঢ়তার চেকআপ করে বলে ওঠে,
ওনার শরীর তো ভীষণ ফুরবল, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই কমে গেছে। মনে হয় উনি ঠিকমতো খাওয়া দাওয়াই করেন না আর অনেক স্ট্রেসে আছেন, এভাবে চললে হবে না। আপনি ওনার খেয়াল রাখুন বেশি করে। ওনার সাথে যেন রাগারাগি করা না হয় আর ওনার ইচ্ছার বিরুদ্ধেও কিছু করবেন না। উনি যা বলবেন তাই রাখার চেষ্টা করবেন। দৃঢ়তার জ্ঞান ফিরতেই সে নিজেকে হাসপাতালে আবিষ্কার করে এবং তার সামনেই বসেছিল ইউভান। দৃঢ়তা চোখ মেলে তাকাতেই ইউভান বলে ওঠে, তুমি ঠিক আছো তো? দৃঢ়তা হঠাৎ করে উঠে বসে। তার আবছা আবছা কিছু কথা মনে পড়তে থাকে। আর মনে পড়ে যায় একটা ডায়েরির কথা। দৃঢ়তা আচমকা নিজের গলায় হাত দেয়। তার গলায় একটি চেইন আছে যেটা সে ছোটবেলা থেকে সবসময় পরে। মনোয়ারা বেগম দৃঢ়তাকে বলেছিল এটা তার মায়ের চেইন। দৃঢ়তার মূলত কিছুদিন থেকেই নিজের ছোটবেলার কিছু স্মৃতি অস্পষ্টভাবে ভেসে আসছিল আর সেসব নিয়েই সে অনেক চিন্তায় ছিল। ইউভান দৃঢ়তাকে এভাবে অন্য ভাবনায় মত্ত দেখে বলে, তুমি ঠিক আছো তো? দৃঢ়তার অস্বস্তি বাড়ে। তার মাথায় আজ অনেক প্রশ্ন। আজ হঠাৎ আরও মস্তিষ্কে আরও কিছু স্মৃতি স্পষ্ট হয়েছে। তাই সে বলে ওঠে, আমায় ঢাকায় নিয়ে যাবেন প্লিজ। আমি নিজের চাচির সাথে দেখা করতে চাই। ওনার থেকে আমার অনেক কিছু জানার আছে। কি বলছো কি তুমি? প্লিজ আমার কথা রাখুন। বলেই সে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। ইউভান বলে ওঠে, ওকে কুল। আমি তোমাকে তোমার ঢাকা নিয়ে যাব তোমার চাচির কাছে। আগে তুমি একটু সুস্থ হয়ে নাও। 2 দিন পর মনোয়ারা বেগম উদাস মনে সোফায় বসে আছেন। ইদানিং তার শরীর বা মন কোনোটাই ভালো নেই। দৃঢ়তা সেই যে হারিয়ে গেল তারপর থেকে তার আর কোন খোঁজ নেই। মান্যতার সাথেও তিনি সব সম্পর্ক ও যোগাযোগ ছিন্ন করেছেন। স্বামীর সাথেও তার ঝামেলা হয় রোজকার নিয়মে। সব মিলিয়ে তিনি আজকাল বড্ড একা বোধ করছেন। এরই মধ্যে তার অতীতের কিছু স্মৃতিও ভেসে আসে। মনে পড়ে যায় সেই কথাটা, আমার মেয়েকে দেখে রাখিস মনোয়ারা। আমি ওর দায়িত্ব তোর উপর দিয়ে গেলাম। এসব ভেবে তিনি এক গ্লাস পানি ঢকঢক করে খেয়ে নিয়ে বলেন, দৃঢ়তার থেকে ওর জীবনের সবথেকে বড় সত্যটা আমি এতদিন লুকিয়ে রেখেছি। কিন্তু এভাবে আর কতদিন? ওকে তো সবটা জানানো দরকার। কিন্তু আমি তো ভরসাও পাইনি কখনো। যদি সবটা জানার পর ওর পারিবারিক শত্রুরা ওকে শেষ করে দেয় তখন? মনোয়ারা বেগমের ভাবনার মাঝেই হঠাৎ করে তার কানে একটা কাতর স্বর ভেসে আসে, চাচি। মনোয়ারা বেগম হতবাক স্বরে উঠে দাঁড়িয়ে বলেন, দৃঢ়তা। দৃঢ়তা ছুটতে এসে মনোয়ারা বেগমকে জড়িয়ে ধরে। মনোয়ারা বেগম যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারেন না। আজ কতদিন পর তিনি দৃঢ়তাকে সামনাসামনি দেখলেন। ইউভান দূরে দাঁড়িয়ে তাদের দুজনের মিলনের দৃশ্য দেখে খুশি হলো আর আবারও নিজের আপনজন না থাকার দুঃখ অনুভব করল। মনোয়ারা বেগম বলে উঠলেন, এটা কি সত্যিই তুই? তুই ফিরে এসেছিস দৃঢ়তা? হ্যাঁ, চাচি। আমি ফিরে এসেছি। আজ যে তোমার থেকে অনেক প্রশ্নের উত্তর চাই। কি প্রশ্ন? আমার আসল পরিচয় কি চাচি? আর আমার আসল মা বাবাই বাকে? মনোয়ারা বেগম হতবাক হন। দৃঢ়তার মুখে এই কথা শুনবেন তিনি আশা করেননি। তাহলে কি দৃঢ়তা সব জেনে গেল, ভাবলেন তিনি। দৃঢ়তা বলে উঠল, আমি কি আসলেই তোমার দেবরের মেয়ে? আমার আজকাল নিজের অতীতের কিছু স্মৃতি মনে পড়ে যাচ্ছে। যেখানে আমার মনে হচ্ছে, ছোটবেলা থেকে যাদের ছবি আমি দেখে আসছি তারা আমার আসল মা বাবা নয়। তাহলে আমার আসল পরিচয় কি? আজ বোধ হয় সময় এসেছে তোর সব সত্যটা জানার। তুই ঠিক ধরেছিস, তুই আমার দেবরের মেয়ে নস। তুই আমার প্রিয় বান্ধবী অনিকার মেয়ে। চাচি। হ্যাঁ, অনিকা কলেজ লাইফে আমার প্রিয় বান্ধবী ছিল। অনিকার বিয়ে হয়েছিল একটা বড়লোক বাড়িতে। মূলত ওরা ভালোবেসেই বিয়ে করে পরিবারের অমতে। এরপর ওর সাথে আমার যোগাযোগ বন্ধ হয়ে যায় আর তারপর প্রায় 7 বছর পর একদিন ও আমার সাথে যোগাযোগ করে বলে। দৃঢ়তা মনোয়ারা বেগমের কথা শুনে হতবাক হয়ে যায়। সে ভাবতেও পারেনি যে সে ছোটবেলা থেকে নিজের যেই পরিচয় জেনে এসেছে তা আসল নয়। তার অন্য পরিচয় আছে, সে বলে ওঠে, এসব কি বলছেন আপনি চাচি? আমার মা অন্য কেউ। আমি সম্পর্কে আপনাদের কেউ নই। আমাকে আমার আসল মা বাবার পরিচয় দিন। মনোয়ারা বেগম বলেন, আমি তোর বাবার সম্পর্কে বেশি কিছু জানি না। তোর মা অনিকা খান আর আমি একই কলেজে পড়তাম। আমরা প্রিয় বন্ধু ছিলাম। একদিন ওই আমাকে বলেছিল একটা বড়লোক ছেলে ওকে ভালোবাসার প্রস্তাব দিয়েছে, আমি সেই সময় ওকে বলেছিলাম ছেলেটার থেকে দূরে থাকতে। কারণ এরকম বড়লোক ছেলেরা সাধারণত গরিব মেয়েদের মন নিয়ে খেলে। তোর মাও আমার কথা মেনে নিয়েছিল। কিন্তু কিছুদিন পর আমি ওর মধ্যে পরিবর্তন লক্ষ্য করি। ও আমার সাথে কম সময় কাটাতে থাকে। সব সময় হাসি খুশি থাকতো আর গোপনে কার সাথে যেন চিঠি বিনিময় করত। একদিন আমি ওকে চিঠিসহ হাতে নাতে ধরে ফেলি। সেদিন ও স্বীকার করে ও দেলোয়ার চৌধুরী নামের এক যুবকের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছে।
এই সেই যুবক যে তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। আমি তখন ওকে আবারও বলি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে, কিন্তু ও বলে ছেলেটা খুবই ভালো। এরপর আমিও দেলোয়ার চৌধুরীর সাথে দেখা করি। তার সাথে দেখা করে আমার ধ্যানধারণাও বদলে যায়। এত ধনী পরিবারের ছেলে হলেও তার ব্যবহার কতটা অমায়িক ছিল। জানিস, তোর বাবা একদম মাটির মানুষ ছিল, একদম তোর মতো। দৃঢ়তা কাঁদতে থাকে। ইউভান তাকে সামলায়। মনোয়ারা বেগম আবারও বলতে শুরু করেন। এরপর হঠাৎ করে একদিন তোর মা গায়েব হয়ে যায়। তখনকার যুগে তো আজকের মতো মোবাইল ফোন ছিল না। তাই আমাদের মধ্যে আর যোগাযোগ হয়নি। পরে আমি তোর মামার বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারি তোর মা দেলোয়ার চৌধুরীকে বিয়ে করেছে। কিন্তু তোর দাদার বাড়ির লোকেরা এই বিয়ে মেনে নেয়নি, তাই তোর বাবা তোর মাকে নিয়ে বিদেশে চলে গেছে। কারণ তার পরিবার অনেক ভয়ানক ছিল। তারা নাকি তোর মাকে মেরে ফেলারও চেষ্টা করেছিল। তারপর কি হয়েছিল চাচি? এরপর সুদীর্ঘ 7 বছর কেটে যায়। ততদিনে আমার বিয়ে হয়ে যায়। মান্যতারও জন্ম হয়ে গেছে। ও তখন 5 বছর বয়সী। এমন সময় তোর মা আবার দেশে এসেছিল তোর বাবার সাথে। কিভাবে যেন আমার সন্ধান পেয়ে আমার সাথে যোগাযোগ করে। সেই প্রথম আমি তোকে দেখেছিলাম, 4 বছর বয়সী কি ফুটফুটে একটা মেয়ে ছিলিস তুই। তোর মা আমায় বলেছিল তোর দাদাবাড়ির লোকেরা নাকি সব ঠিক করে নিতে চায়, এজন্য তোদের ডেকে পাঠিয়েছে। আমিও ভেবেছিলাম ভালোই হলো, এবার সবকিছু ঠিক হবে। কিন্তু আমার ভাবনা ভুল ছিল। কিছুদিন পর হঠাৎ অনিকা এসে তোকে আমার কাছে দিয়ে বলে, ওর শ্বশুরবাড়ির লোকেরা ওর সাথে ধোঁকাবাজি করেছে। ওকে মেনে নেয়ার কথা বলে ডেকে নিয়ে এসে তোর বাবার সাথে অন্য একটা মেয়ের বিয়ে দিয়ে তোকে আর তোর মাকে মেরে ফেলার চেষ্টা করে। অনিকা বুঝেছিল ওকে না মেরে ওরা শান্তি পাবে না, এজন্যই তোকে আমার কাছে দিয়ে যায়। যাতে অন্তত তুই বেঁচে থাকিস। এদিকে আমি চিন্তায় পড়ি যে কিভাবে তোকে দেখে রাখব। এমন সময় খবর পাই, আমার দেবর যে তার পরিবারকে নিয়ে বিদেশে থাকত সে আমাদের সাথে দেখা করতে দেশে ফেরার সময় সড়ক দুর্ঘটনা করেছে। তার সাথে তার স্ত্রী ও মেয়েও ছিল। কাকতালীয়ভাবে তার মেয়েটাও তোর সমবয়সী ছিল। তারা সবাই সেই দুর্ঘটনায় মারা যায়। আমি এই সুযোগটাকে কাজে লাগাই। ডাক্তারদের কাছে অনেক অনুরোধ করে সত্যটা গোপন রাখি এবং সবার কাছে তোকে আমার দেবরের মেয়ে বলে পরিচয় করিয়ে দেই। আমার দেবরের মেয়ে বিদেশেই জন্মেছিল এবং তাকে কেউ দেখেও নি, তাই সবাই তোকেই তার মেয়ে বলে মেনে নিয়েছিল। এখান থেকেই তোর মিথ্যা পরিচয় বাঁচা শুরু হয়। দৃঢ়তা এবার আর নিজেকে সামলাতে না পেরে হাঁটু গেড়ে বসে পড়ে। ইউভান তাকে বলে, নিজেকে সামলাও দৃঢ়তা। মনোয়ারা বেগম এতক্ষণে ইউভানকে খেয়াল করে বলেন, তুমি কে? আমি দৃঢ়তার বন্ধু। দৃঢ়তা উঠে দাঁড়িয়ে বলে, ও চাচি, আমার আসল মা বাবা কোথায়? তুমি দয়া করে তাদের খোঁজ আমায় দাও। আমি সত্যি তাদের সম্পর্কে কিছু জানি না রে। তারা আজ কোথায় আছে, আদৌ বেঁচে আছে কিনা সেটা আমি জানি না। তোর মা যে সেই তোকে আমার কোলে তুলে দিয়ে চলে গেল, তারপর আমি আর কখনো তার দেখা পাইনি। তবে হ্যাঁ, তোর মা বাবার সাথে তোর একটা ছবি আমার কাছে আছে। বলেই মনোয়ারা বেগম নিজের আলমারির গোপন একটা বাক্স থেকে একটা ছবি এনে দৃঢ়তার হাতে দিয়ে বলেন, এনারা হলো তোর আসল মা বাবা। দৃঢ়তা তার আসল মা বাবার ছবি দেখে আবেগপ্রবণ হয়ে যায়। তার মা বাবার ছবির উপর হাত বুলিয়ে বলে, মা বাবা, তোমরা কোথায় আছো? আমি কি কখনো তোমাদের দেখা পাবো না? ইউভান দৃঢ়তাকে আশ্বাস দিয়ে বলে, তুমি চিন্তা করো না দৃঢ়তা। আমি তোমায় কথা দিচ্ছি, তোমার মা বাবাকে খোঁজার কাজে আমি তোমায় সাহায্য করব। মনোয়ারা বেগম দৃঢ়তাকে বলেন, তোর কাছে এতদিন আমি সত্যটা লুকিয়েছি, এজন্য আমি ক্ষমা চাইছি। কিন্তু আমারও যে কিছু করার ছিল না। সত্যটা জানার পর তুই কিভাবে রিয়্যাক্ট করবি সেটা ভেবে আমি দুশ্চিন্তা করছিলাম। তাছাড়া তোর মা আমায় বলেছিল তোর পরিচয় গোপন রাখতে। তোমার প্রতি আমার কোন রাগ নেই চাচি, বরং তুমি এতগুলো বছর ধরে যেভাবে আমায় আগলে রেখেছ তার জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। তবে আজ যখন আমি নিজের আসল পরিচয় জানতে পেরেছি, তখন আমি নিজের আসল মা বাবার ব্যাপারে তথ্য জেনেই ছাড়ব। আমিনা চৌধুরী ঢাকায় ফিরে এসেছেন। জাবির ঢাকায় ফেরার ভীষণ পাগলামি করছিল। তাই তাকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ানো হয়েছে। আমিনা চৌধুরী রকিং চেয়ারে বসে বলতে থাকেন, অশান্তি, অশান্তি, আর অশান্তি। আমার সারাটা জীবন অশান্তিতেই কেটে গেল। এমন সব সন্তান আর নাতিপুতি পেয়েছি যাদের কারণে আমার জীবনে এক দণ্ড শান্তি পেলাম না। এমন সময় আনিকা চৌধুরী সেখানে উপস্থিত হয়ে বলেন, অন্যের জীবন অশান্তিতে ভাসিয়ে আপনি কিভাবে সুখে থাকবেন ভেবেছেন? আমিনা চৌধুরী বলে ওঠেন, তুমি? হ্যাঁ, আমি। কি যে বলছিলেন, আপনার ছেলে নাতিরা আপনাকে শান্তি দেয়নি। আপনি তাদের শান্তি দিয়েছেন? নিজের 3 ছেলের মধ্যে 2 ছেলেকে আপনার জন্য মরতে হয়েছে। বেঁচে থাকতেও তাদের জীবন আপনি অশান্তিময় করে রেখেছিলেন।
মিথ্যা বংশ গৌরব আর আভিজাত্যের অহংকারে তাদের জীবন আপনি নরকে পরিণত করেছিলেন। আপনি কখনো ভালো মা হতে পারেননি, জগতের নিকৃষ্ট মা হয়েছেন। যেই মা তার এক ছেলেকে তার আরেক ছেলেকে হতারা চিহ্ন তত্ত্বার আদেশ দেয়। এক ভাইকে আরেক ভাইয়ের তারা চিহ্ন নি বানায়। বৌমা, ওখানেই থেমে যাও। আর কত আম্মা? আর কত? আমি আর পারছি না। শুধু নিজের স্বামীকে দেয়া শেষ কথা রাখতেই আমি এতদিন চুপ আছি। কিন্তু আর পারছি না, বিশ্বাস করুন। আমার আজও মনে পড়ে শুধুমাত্র আপনার জন্য আমার স্বামী কতটা যন্ত্রণা আর অনুশোচনা নিয়ে পৃথিবী ত্যাগ করেছে। নিজের ভাইকে তারা চিহ্ন তত্ত্বার দায় নিয়ে। কি দোষ করেছিল আপনার ছেলেরা? শুধু ভালোবেসে নিজের পছন্দের মেয়েকে বিয়ে করেছিল, আর আপনি সেই অপরাধে এক ভাইকে দিয়ে আরেক ভাইকে। আমিনা চৌধুরী এবার নিজের লাঠিটা আনিকা চৌধুরীর দিকে ছুঁড়ে মারেন, যার ফলে আনিকা চৌধুরীর মাথায় আঘাত লাগে। তিনি আহ করে ওঠেন। আমিনা চৌধুরী গর্জে উঠে বলেন, যা করেছি বেশ করেছি। সেই ছেলে বংশের নাম খারাপ করে, তাকে জন্ম দেয়ার পাপ বহন করার থেকে মেরে ফেলাই ভালো। চলবে ইনশাআল্লাহ।